এখন আমরা ভ্যান হোফ এর সমীকরণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা প্রথম এক্সাম্পলটা যদি খেয়াল করি, এখানে বলা হচ্ছে একটি বিক্রিয়ায় লন কেপি বনাম 1/t গ্রাফের ঢাল 21645.02 কেলভিন। বিক্রিয়াটির ডেল এইচ এর মান কত সেটি জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে বুঝাই যাচ্ছে লন কেপি আর 1/t যেহেতু বলা, তার মানে এটি হচ্ছে আমাদের ভ্যান হোফ এর সমীকরণ সংক্রান্ত একটি সমস্যা। এবং বলা হচ্ছে যে এই গ্রাফের ঢাল এম, অর্থাৎ আমরা জানি যে এই সমীকরণের ঢাল একটু আগে আমরা দেখলাম সেটা হবে মাইনাস ডেল এইচ বাই আর। এটি হচ্ছে এই সমীকরণটির ঢাল। এর মান প্রশ্নে দেওয়া হচ্ছে 21645.02 এবং আমার কাছে জানতে চাওয়া হচ্ছে বিক্রিয়াটির ডেল এইচ এর মান কত। অর্থাৎ খুবই সহজ একটি সমস্যা, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের ডেল এইচ বাই আর এর মানটি প্রশ্ন দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে ডেল এইচ এর মানটি। তাহলে আমরা দেখি, এখানে আমরা আর এর যেই মানটি ব্যবহার করব, একটু আমরা ব্যাপারটা বুঝি। আর এর কিন্তু দুইটি মান আছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবকের। একটি হচ্ছে জুল পার কেলভিন পার মোল, আর একটি হচ্ছে লিটার এটিএম পার কেলভিন পার মোল। এখানে আমরা কোন এককটি ব্যবহার করব? এখানে অবশ্যই আমাদের এমন একক ব্যবহার করতে হবে যার সাথে আমাদের ডেল এইচ, অর্থাৎ বিক্রিয়ার যে তাপের পরিবর্তন সেটির মানের সম্পর্ক থাকতে হবে, সেটির এককের সাথে সম্পর্ক থাকতে হবে। তাহলে একটু দেখি, আমরা জানি যে ডেল এইচ কে সাধারণত আমরা জুল পার মোল বা কিলোজুল পার মোল দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ এখানে আমরা আর কে যে ডেল এইচ কে যে আর দিয়ে ভাগ দিচ্ছি, এখানে কিন্তু আর এর একক অবশ্যই জুল বা কিলোজুলে হতে হবে। আমরা জানি যে আর এর 8.316 এই মানটির জন্য একক হচ্ছে জুল পার কেলভিন পার মোল। এজন্য অবশ্যই এখানে আমরা 8.316 এই মানটি ব্যবহার করব। লিটার এটিএম এককের যে মানটি সেটি ব্যবহার করব না। এবং এখানে হচ্ছে আমাদের 21645.02। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস 179999.9863। আচ্ছা, এখন এখানে এই যে ডেল এইচ এর মানটা বের করলাম আমি, এর এককটা আসলে কি হবে? আমি যদি খেয়াল করি, নিচে আমি ভাগ দিয়েছিলাম জুল পার কেলভিন পার মোল দিয়ে, তার মানে অবশ্যই এখানে আমাদের এককটি হবে জুল পার মোল। আর এই ক্ষেত্রে আমরা যদি ডেল এইচ কে কিলোজুলে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 179.999, অর্থাৎ জুল থেকে কিলোজুলে নিলাম, সেজন্য আমি এখানে 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে কিলোজুল পার মোল। তাহলে এইভাবে আমরা বের করে ফেললাম এখানকার ডেল এইচ এর মানটা। এবার আমরা ভ্যান হোফের সমীকরণ থেকে যদি আরেকটি সমস্যা দেখি, এখানে একটি বিক্রিয়া দেওয়া হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়া, এবং এখানে বলা হচ্ছে ডেল এইচ এর মান প্লাস 90 কিলোজুল পার মোল, অর্থাৎ এটি একটি তাপহারী বিক্রিয়া। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সাম্য ধ্রুবক যদি 0.00564 এটিএম হয়, তাহলে বলা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে সাম্য ধ্রুবকের মান কত হবে? তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা জানি যে আমাদের সাম্য ধ্রুবক কে হচ্ছে টি এর একটি ফাংশন। তার মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমাদের সাম্য ধ্রুবকের মানটাও কিন্তু পরিবর্তন হয়। এজন্য এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের যে সাম্য ধ্রুবক আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে সাম্য ধ্রুবক, তারা দুইটা কিন্তু আলাদা মান, এবং একটি মানের সাহায্যে আমি এখানে আরেকটি মান ব্যবহার করব, তার কারণ বিক্রিয়া কিন্তু দুই ক্ষেত্রে একই বিক্রিয়া হচ্ছে। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা প্রথম সমীকরণটি লিখতে পারি লন K1 ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ, এখানে একই বিক্রিয়ার জন্য যেহেতু, তাই ডেল এইচ এর মানটি কিন্তু ফিক্সড থাকবে, ডিভাইড বাই আর, আর হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, তাই ওর মানও নির্দিষ্ট, ইন্টু 1/T1 প্লাস হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। T1 হচ্ছে তাপমাত্রা এবং K1 হচ্ছে T1 তাপমাত্রায় বিক্রিয়াটির সাম্য ধ্রুবক, যেটি আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা ধরলাম এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরটি আমি লিখতে পারি লন K2 সমান মাইনাস ডেল এইচ আর ইন্টু 1/T2। T2 তাপমাত্রার জন্য সাম্য ধ্রুবকের মান হচ্ছে K2 প্লাস কনস্ট্যান্ট। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিই, তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করি। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিব। আমরা যদি লন K2 থেকে লন K1 বাদ দেই, লন এর ফাংশন অনুসারে আমি এটিকে লিখতে পারি লন K2 ডিভাইড বাই K1। তাহলে আমরা জানি যখন বিয়োগ হয় তখন আমরা লনের ফাংশনে এটিকে এভাবে ভাগ আকারে লিখি, এবং এখানে আমি লিখতে পারি মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর 1/T2 মাইনাস 1/T1। এখানে কনস্ট্যান্ট দুটি কাটাকাটি চলে যাচ্ছে বিয়োগ দেওয়ার কারণে। আচ্ছা,
এবার আসি আমাদের প্রশ্নে আসলে কোন কোন মানগুলো দেওয়া আছে। আমার এখানে প্রশ্নে বের করতে হবে K2 এর মানটা, অর্থাৎ এই যে সাম্য ধ্রুবক এটি হচ্ছে আমাদের K2। তাহলে কোয়েশ্চেন আমার দেওয়া আছে K1, এটি হচ্ছে আমাদের K2 এর মান বের করতে হবে, এবং এটি হচ্ছে আমাদের K1 অর্থাৎ 0.00564। এখন এখানে মাইনাস ডেল এইচ এর যে মানটা কি বসাবো সেটা আমাদের আবারও আগের সমস্যাটির মতো খেয়াল রাখতে হবে। এখানে দেওয়া আছে 90 কিলো জুল, 90 কিলো জুল, কিন্তু আমরা যে আর এর মানটা ব্যবহার করি সেটি কিন্তু 8.316 জুল পার কেলভিন পার মোল, অর্থাৎ আর এর মানের সাথে যে একক সেটা হচ্ছে জুল। এই জন্য ডেল এইচ এর মানের এককটাও কিন্তু আমার জুলে থাকা লাগবে, যেহেতু এই একক দুটি কাটাকাটি যাওয়া লাগবে। এই জন্য এখানে 90 কিলো জুলের জায়গায় আমি যেমন এটিকে 1000 দিয়ে ভাগ দিয়েছিলাম, এখানে 1000 দিয়ে গুণ দিয়ে সেটি হয়ে যাবে 3টে শূন্য আসবে, 90,000 জুলে চলে আসবে। এবং নিচে কিন্তু আমরা সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবকের যে একক সেটি দিয়ে আমি ওই মানটি দিয়ে ভাগ দিচ্ছি। এবং এখানে যদি আমরা T2 আর T1 এর মানের দিকে যদি একটু খেয়াল করি, T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রাটা, অর্থাৎ এটি হচ্ছে আমাদের T2 27 ডিগ্রি সেলসিয়াস, আর এটি হচ্ছে আমাদের T1। তাহলে এখানে আমরা T2 আর T1 এর যে মানটি ব্যবহার করবো সেটি হচ্ছে অবশ্যই কেলভিন এককের, তার কারণ আমরা সবকিছু এসআই একক নিয়ে কাজ করছি। এজন্য এখানে আমি 27 ডিগ্রির সাথে আমি যদি এখানে প্লাস 273 অ্যাড করি, আমি পেয়ে যাব হচ্ছে 300 কেলভিন। তাহলে এখানে 1/300, আর 0 ডিগ্রি সেলসিয়াস এর সাথে যদি 273 অ্যাড করি আমি পেয়ে যাব 273। আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিসেরই মান জানি না, সেটা হচ্ছে T2 তাপমাত্রায় আমাদের যে সাম্য ধ্রুবক K2। ক্যালকুলেশন করলে এখানে আমি সাম্য ধ্রুবকের মান পেয়ে যাব 0.1999। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক। এখন কথা হচ্ছে ওর একক কি হবে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা ডেল এর মান থেকে কিন্তু একক বের করে ফেলতে পারি। এছাড়াও আরেকটু কমন সেন্স যদি খাটাই তাহলে দেখতে পারবো যে আমাদের সাম্য ধ্রুবকের মান K1 এর প্রথম যে মানটা সেটি কিন্তু এটিএম এককে দেওয়া আছে। যেহেতু সেম বিক্রিয়ার জন্য, তাই এই বিক্রিয়ার জন্য কিন্তু এককটা ওর মতো ঠিক এটিএমই হবে। তাহলে এভাবে আমরা বের করে ফেললাম আমাদের সাম্য ধ্রুবক K2 এর মান। আমরা এখন আমাদের আজকের লেকচারের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক অর্থাৎ কেপি গ্যাসের দিকে চলে যাচ্ছি। এজন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। গোলবার্গ এবং ওয়েলস নামের দুজন বিজ্ঞানী এই ভরক্রিয়া সূত্রটি দিয়ে থাকেন। এই সূত্রে বলা হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক, এবং এই ক্ষেত্রে জিনিসটি হচ্ছে একটি নির্দিষ্ট টেম্পারেচারে, অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। এখন যদি একটু আসি যে সক্রিয় ভর জিনিসটা কি। সক্রিয় ভর জিনিসটা হচ্ছে তার সক্রিয় অণুর সংখ্যা, অর্থাৎ যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন অ্যাকচুয়ালি বিক্রিয়ায় সক্রিয় অণু কতটি আছে তার উপর জিনিসটি নির্ভর করছে। বিক্রিয়ায় সক্রিয় ভর যত বেশি থাকবে, অর্থাৎ সক্রিয় অণুর সংখ্যা যত বেশি থাকবে, তত অণুগুলোর মধ্যে সংঘর্ষ বেশি হবে। আর আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়া হওয়ার প্রথম শর্ত হচ্ছে অণুগুলোর মধ্যে সংঘর্ষ হওয়া। তার মানে অণু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে, আর যদি সংঘর্ষ বৃদ্ধি পায় তখন কিন্তু বিক্রিয়ার হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়া হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু বেড়ে যাবে। আমরা যদি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে খেয়াল করি, একটু যদি চিন্তা করি, এখানে কি হচ্ছে প্রথমে যে ধরলাম একটা এ অণু আছে আর একটা বি অণু আছে, তাদের মধ্যে এখানে সংঘর্ষ হচ্ছে। তার মানে তাদের মধ্যে কিন্তু এখানে সংঘর্ষ, দুটি অণুর মধ্যে সংঘর্ষের পরিমাণ কিন্তু কম, কিন্তু এই ক্ষেত্রে যদি খেয়াল করি এখানে কিন্তু আমার বিভিন্ন ভাবে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ সংঘর্ষের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে 3টি এ এবং 2টি বি আরো যদি বাড়াই আমি অণুর সংখ্যা, সক্রিয় অণুর সংখ্যা, তখন কিন্তু আরো বিভিন্ন ভাবে আমার এখানে সংঘর্ষ হতে পারবে। তাহলে আমরা দেখলাম যে যত আমার অণুর সংখ্যা বাড়ছে, সক্রিয় অণুর সংখ্যা বাড়ছে, তত আমার সক্রিয় ভর বৃদ্ধি পাচ্ছে, এবং সেক্ষেত্রে আমার একই সাথে সেটি সমানুপাতিক হচ্ছে বিক্রিয়ার হারের। এবং আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা একটা উভমুখী বিক্রিয়া দেখতে পাচ্ছি, যেখানে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি হচ্ছে, ঠিক একই সাথে সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হচ্ছে। এবং এখানে প্রত্যেকের সামনে এক্স ওয়াই পি কিউ তাদের মোল সংখ্যা দেওয়া আছে, যেটিকে আমরা এখানে তার সক্রিয় ভর হিসেবে কনসিডার করব। অর্থাৎ সক্রিয় অণু সংখ্যা বলতে আমরা এখানে মোল সংখ্যা হিসেবে চিন্তা করছি। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। আমরা যদি সম্মুখ বিক্রিয়ার হারকে আর এফ অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন দিয়ে চিহ্নিত করি, তাহলে আমরা বলতে পারি এটা কার সমানুপাতিক হবে, বিক্রিয়কের সক্রিয় ভর। এবং আমরা
এ আর বি এর সক্রিয় ভরকে অ্যাক্টিভিটি সক্রিয় ভরের জন্য ছোট এ ইউজ করছি, এভাবে আমরা লিখতে পারি। এখানে এ প্লাস বি যেহেতু বিক্রিয়া করছে, আমাদের অনেকের একটা ধারণা আসতে পারে যে মাঝখানে প্লাস, তাহলে এখানে আমি কেন গুণ আকারে লিখলাম। একটু যদি চিন্তা করি যে আর এফ সমানুপাতিক হচ্ছে এর অ্যাক্টিভিটি এবং আর এফ সমানুপাতিক হচ্ছে বি এর অ্যাক্টিভিটি, আমি যদি দুইটাকে একসাথে লিখতাম তখন কিন্তু তারা এরকম গুণ আকারে চলে আসতো। ঠিক একইভাবে আরেকটা ধারণা আমার আসতে পারে যে এখানে আমরা জানি যে পাওয়ার হিসেবে এই যে ওদের যে মোল সংখ্যা এক্স আর ওয়াই সেটা কিন্তু পাওয়ার হিসেবে ব্যবহার করে থাকি, তাহলে এখানে চলে আসবে এক্স এবং এখানে চলে আসবে ওয়াই। এটা কেন হচ্ছে যদি একটু বোঝার ট্রাই করি, আমি একটা বিক্রিয়া চিন্তা করলাম হচ্ছে 2a প্লাস বি, তার থেকে তৈরি হচ্ছে সি প্লাস ডি। আমি যদি এই বিক্রিয়ার জন্য চিন্তা করি যে তার সম্মুখ বিক্রিয়ার বেগ অর্থাৎ আর এফ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সেটা কার সমানুপাতিক হবে, সেটা এখানে যদি আমি দুইটা এ কে আলাদা করে লিখি অর্থাৎ এ প্লাস এ, তাহলে আমি লিখতে পারতাম এ ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ তাদের তিনজনের অ্যাক্টিভিটি যে সেটার গুণফল। তাহলে এখানে এই দুইটাকে একসাথে আমি লিখে ফেলতে পারি এ স্কোয়ার হিসেবে, যেহেতু দুইটা আছে একসাথে। তাহলে একটু খেয়াল করি, এখানে একটু আগে যেটা টোয়াইস হিসেবে ছিল সেটা কিন্তু এখানে পাওয়ার হিসেবে চলে গেছে। তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মোল সংখ্যা যত বাড়বে অবশ্যই সক্রিয় অণুর সংখ্যা বা মোল সংখ্যা বাড়া মানে এখানে কিন্তু আমাদের সক্রিয় ভরের মানটাও বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তার উপরও কিন্তু আমাদের বিক্রিয়ার হারটা এখানে নির্ভর করবে। এবার আমরা আসি যদি রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা খেয়াল করি, একইভাবে আমরা লিখতে পারি এখানে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অর্থাৎ আমাদের পশ্চাৎমুখী যে বিক্রিয়া সেই বিক্রিয়ার হার সমানুপাতিক হবে অ্যাক্টিভিটি অফ সি আর অ্যাক্টিভিটি অফ ডি। এখানে তাদের সক্রিয় ভরকে আমরা অ্যাক্টিভিটি দিয়ে ডিনোট করছি এবং পাওয়ার হিসেবে চলে আসবে পি আর কিউ, ঠিক আবারও আগের মতো। এই দুইটা বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে একটা সমানুপাতিক সমীকরণ। আমি যদি এই সমানুপাতিক সমীকরণকে সমান করতে চাই আমার এখানে একটা লাগবে সমানুপাতিক ধ্রুবক, এবং আমরা যদি এখানে ধ্রুবকটা নিয়ে আসি তাহলে এটা হবে আর এফ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এটা আর বি ইকুয়ালস টু কে টু এটা। তাহলে এখন আমরা জানি একটা সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যদি সমান হয় তাহলে সেটা হবে আমাদের সাম্যাবস্থা, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার জন্য আমরা লিখতে পারি রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এই দুটো কিন্তু সমান হয়, এবং সেখান থেকে আমরা পেয়ে যাব কে টু ডিভাইড বাই কে ওয়ান ইকুয়ালস টু অ্যাক্টিভিটি অফ সি তার উপরে পাওয়ার হচ্ছে পি এবং অ্যাক্টিভিটি অফ ডি তার উপরে পাওয়ার হচ্ছে কিউ। আর ঠিক একইভাবে নিচে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অফ এ তার উপরে পাওয়ার হিসেবে যাচ্ছে এক্স আর অ্যাক্টিভিটি অফ বি তার উপরে পাওয়ার হিসেবে যাচ্ছে হচ্ছে ওয়াই। তাহলে এখানে দুইটা ধ্রুবকের অনুপাত লেখা হচ্ছে, তাহলে দুইটা ধ্রুবক আর এরা হচ্ছে কিন্তু আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। এই বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে আমরা আরেকটা ধ্রুবক হিসেবে চিহ্নিত করতে পারি এবং সেটি হচ্ছে আমাদের কে বা বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, যেটি আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে আমরা এখন লিখতে পারি কে, আমি এখানে ব্র্যাকেটে টি দিয়ে লিখলাম তার কারণ কে বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে টি এর একটি ফাংশন। আমরা একটু আগে দেখে আসলাম যে তাপমাত্রার উপর এই সাম্য ধ্রুবকের মানটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ সি টু দ্য পাওয়ার পি এ ডি পাওয়ার হচ্ছে কিউ, অ্যাক্টিভিটি অফ এ পাওয়ার হচ্ছে এক্স, অ্যাক্টিভিটি অফ বি পাওয়ার হচ্ছে ওয়াই। তার মানে আমরা খেয়াল করলাম যে কোন একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে উৎপাদের অ্যাক্টিভিটি বা সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। এটাকে আমরা জেনারেলাইজ হিসেবে লিখতে পারি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, এবং আমরা খেয়াল করলাম সেটি অবশ্যই হচ্ছে তাদের সক্রিয় ভর উপযুক্ত ঘাত সহ, আর এই ঘাতটি হচ্ছে তার মোল সংখ্যা। এবার আসি আমরা এই সক্রিয় ভরের জায়গায় বা অ্যাক্টিভিটির জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি সেটা নিয়ে যদি একটু খেয়াল করি। এখানে আমরা অ্যাক্টিভিটি হিসেবে লিখেছি ঘনমাত্রা আর একটা হচ্ছে আমাদের আংশিক চাপ। সাধারণত আমরা এই সক্রিয় ভর হিসাব করার সময় ঘনমাত্রা এবং আংশিক চাপকে চিন্তা করি। যখন আমাদের কাছে কোনো একটি দ্রবণ থাকে সাধারণত তখন আমরা চিন্তা করি হচ্ছে ঘনমাত্রা, আর যখন গ্যাস থাকে গ্যাসের জন্য আমরা মূলত চিন্তা করি হচ্ছে তার আংশিক চাপ। তাহলে ঘনমাত্রা টার্মটা কিভাবে আসছে, ঘনমাত্রা সি কে আমরা লিখতে পারি এন ডিভাইডেড বাই ভি, এবং ভি এর নিচে এখানে ছোট করে লেখা হচ্ছে এল, অর্থাৎ লিটারে ভি যে আয়তনটা সেটা লিটারে আমরা মানটা প্রকাশ করছি। তার মানে এটা কি দাঁড়ালো, প্রতি লিটার আয়তনে যত মোল থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমরা যদি তাদের এককটা একটু খেয়াল করি, এন এর একক হচ্ছে মোল আর ভি এর একক হচ্ছে লিটার।
তাহলে প্রতি লিটার একক আয়তনে যতটুকু আমার মোল থাকে, অণু থাকে, সেটি হচ্ছে আমার তার ঘনমাত্রা। তাহলে তার এককটা হচ্ছে মোল পার লিটার, বা এটিকে আমরা এভাবে লিখতে পারি ক্যাপিটাল এম দিয়ে। ঠিক একইভাবে আমি যদি এখানে আংশিক চাপের জন্য চিন্তা করি, আংশিক চাপ কি আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। ধরলাম আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে তিনটি গ্যাসীয় অণু আছে, একটি হচ্ছে এ, একটি হচ্ছে বি, আর একটি হচ্ছে সি। এই পাত্রে মোট যে অণুর সংখ্যা, ধরলাম যে মোট অণু হচ্ছে এন টোটাল, আর এ বি সি এই প্রত্যেকটির অণু সংখ্যা ধরলাম হচ্ছে এন এ, এন বি, আর হচ্ছে যে এন সি। আমরা ধরলাম যে এই পাত্রের মোট চাপ হচ্ছে ক্যাপিটাল পি। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে আংশিক চাপ কি। আমরা যদি জেনে থাকি আংশিক চাপ হচ্ছে এখানে প্রত্যেকটি গ্যাসীয় অণু একা থাকলে যে পরিমাণ চাপ দিত সেটি হচ্ছে তার আংশিক চাপ। অর্থাৎ আমি যদি চিন্তা করি এখানে এবিসি না থাকলে এই পুরো আয়তনের পাত্রে যদি শুধুমাত্র এ থাকতো, সে কি পরিমাণ চাপ দিত সেটি হচ্ছে তার আংশিক চাপ। আংশিক চাপ বের করার আগে আমাদের যে জিনিসটি জানা লাগবে সেটি হচ্ছে তার মোল ভগ্নাংশ। আমরা এখানে যদি প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করতে চাই, এক্স এ, এক্স বি, এক্স সি, এটাকে আমরা মোল ভগ্নাংশ বের করতে যাচ্ছি এবিসি তিনজনের, তাহলে সেটি হচ্ছে প্রত্যেকের যার যার মোল সংখ্যাকে আমরা ভাগ দিব টোটাল মোল সংখ্যা দিয়ে। অর্থাৎ যার যার মোল সংখ্যা থাকবে লবে, আর হরে থাকবে হচ্ছে টোটাল মোল সংখ্যা। অর্থাৎ এখানে এন টোটাল, টোটাল যে মোল সংখ্যা সেটি আমরা দেখলাম হচ্ছে এন এ প্লাস এন বি আর এন সি, তিনজনের যে যোগফল সেটি হচ্ছে আমার মোট মোল সংখ্যা। তাহলে আমরা নিচে ভাগ দিতে পারি প্রত্যেককে এন দিয়ে। তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম হচ্ছে প্রত্যেকের মোল ভগ্নাংশ। কিন্তু আমরা তো বের করতে যাচ্ছিলাম আংশিক চাপ। তাহলে আংশিক চাপটা আমরা কিভাবে বের করব? আংশিক চাপ হচ্ছে আমরা প্রকাশ করতে পারি পি এ, পি বি, পিসি দিয়ে। তাহলে আংশিক চাপের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখতে পারি যে মোট যে চাপ সেটি সমান হবে হচ্ছে প্রত্যেকের আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আমাদের মোট মোল সংখ্যা যেরকম প্রত্যেকের মোল সংখ্যার সমান হয়েছে, আমাদের মোট চাপটাও কিন্তু প্রত্যেকের আংশিক চাপের সমান হয়েছে। এবং এখান থেকে আমরা আংশিক চাপ সমান লিখতে পারি প্রত্যেকের মোল ভগ্নাংশ ইনটু আমাদের যে মোট চাপ পি আছে সেটা। এবং আমরা জানি যে আমাদের এখানে যে চাপের একক হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে এটিএম। তাই আমাদের প্রত্যেকটি আংশিক চাপের একক কিন্তু হবে হচ্ছে এটিএম। তাহলে আমরা খেয়াল করলাম যে কিভাবে গ্যাসীয় অণুর জন্য আমি আংশিক চাপ ব্যবহার করতে পারি, আর আমাদের যখন কোনো একটি দ্রবণ থাকবে তখন আমরা ঘনমাত্রা হিসেবে ব্যবহার করতে মোল পার লিটার এককে। এখন আমরা আসি যে কিভাবে এই সাম্য ধ্রুবক কে থেকে আমি কেসি আর কেপি নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে চিন্তা করি একটি দ্রবণের জন্য কেসি, এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে চাই কেসি সমান আমি লিখতে পারি, একটু খেয়াল করি, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। আমি যদি গ্যাসীয় মিশ্রণটার কথা চিন্তা করি, ধরলাম যে এখানে সবাই ভৌত অবস্থা গ্যাসীয় অবস্থায় আছে, এবং গ্যাসীয় অবস্থায় যদি আমি তাদের ঘনমাত্রা বের করতে চাই, আমাকে চিন্তা করতে হবে পুরো পাত্রে প্রতি লিটার আয়তনে কোনটি কত মোল করে আছে। এবং সেজন্য আমি যদি এদের প্রত্যেকের ঘনমাত্রাকে সাধারণত আমরা সি দিয়ে বা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে প্রকাশ করে থাকি। তাহলে আমরা আসি, এখানে আমরা লিখতে পারি সি ইন্টু ডি। তার কারণ হচ্ছে এখানে আমাদের সি আর ডি হচ্ছে উৎপাদ, এবং তাদের উপযুক্ত ঘাত অর্থাৎ মোল সংখ্যা চলে যাবে হচ্ছে পাওয়ার হিসেবে। তার মানে এখানে পাওয়ার হবে পি আর কিউ। ঠিক একইভাবে এখানে আমি লিখতে পারি বিক্রিয়ক, এবং তার মোল সংখ্যা চলে যাবে পাওয়ার হিসেবে, অর্থাৎ পাওয়ার হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এটাকে আমরা কেন কেসি বললাম? তার কারণ হচ্ছে এটি ঘনমাত্রা, আমি যখন সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রা ব্যবহার করছি তখন হচ্ছে এটি তার সাম্য ধ্রুবক, তাই এটিকে আমরা কেসি দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক একইভাবে আমি যদি এটার জন্য কেপি বের করতে চাই, তখন আমরা দেখলাম যে সক্রিয় ভর হিসেবে ব্যবহার করব আমাদের আংশিক চাপ। তাহলে এখানে অবশ্যই আমাদের সি এর আংশিক চাপ ইন্টু ডি এর আংশিক চাপ, যেহেতু তারা উৎপাদ সেটি উপরে হবে, তাই আমরা সি আর ডি এর আংশিক চাপ পাওয়ার হিসেবে চলে যাবে হচ্ছে এখানে পি আর কিউ, আর নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ অর্থাৎ পি এ, পিবি, আর পাওয়ার হিসেবে এখানে চলে যাবে হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে আমরা খেয়াল করলাম এই যে আমাদের সাম্য ধ্রুবক কে, যেটা কিনা টি এর ফাংশন, এখানে আমরা অ্যাক্টিভিটি সক্রিয় ভর হিসেবে রেখেছিলাম, সেটাকে এখানে আমরা কেসি আর কেপি দুটো আলাদা টার্মের জন্য আমরা এখানে নিয়ে আসলাম হচ্ছে তার ঘনমাত্রার সাপেক্ষে কেসি এবং আংশিক চাপের সাপেক্ষে হচ্ছে কেপি। এখন আমরা কেসি আর কেপি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমরা এখন সাম্যধ্রুবক কেসি আর কেপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের কেসি আর কেপির যে রাশিমালা সেটি দেওয়া আছে, যেটা কিনা আমরা একটু আগে বের করলাম। এখানে আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা যে সক্রিয় ভরগুলো ব্যবহার করছি সেটা কিন্তু শুধুমাত্র গ্যাসীয় অণুর জন্য, আমরা সেটা শুরুতেই বলে এসেছি। আর সক্রিয় ভর যেটা, সেটা যদি সলিড বা লিকুইডের জন্য হয় তখন আমরা সেই মানটি ব্যবহার করব হচ্ছে 1। সলিড আর লিকুইডের জন্য তাদের যে অ্যাক্টিভিটি সেটি 1 ধরা হয়। এবার আসি, ধরলাম যে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে, একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, সেটার জন্য আমাদের তার কে এর মান বের করতে হবে, সেটা হতে পারে কেসি বা কেপি। তাহলে আমরা আসি, এখানে যদি আমরা তার কে এর মান বের করতে চাই, ধরলাম আমাদের তার কেসি এর মান বের করতে হবে। তার মানে অবশ্যই এখানে আমি সক্রিয় ভর হিসেবে নেব হচ্ছে ঘনমাত্রা, এবং উপরে যাবে হচ্ছে উৎপাদেরটা, নিচে যাবে হচ্ছে বিক্রিয়কেরটা। তাহলে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা ABC, এবং এই ক্ষেত্রে প্রত্যেকের সামনে যে মোল সংখ্যা আছে সেটি তার পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে এখানে পাওয়ার হবে 4, এর উপর পাওয়ার 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আর ওর পাওয়ার হচ্ছে 1। তাহলে খেয়াল করি, এখানে আমরা সবাইকে নিয়ে কাজটি করেছি, তার কারণ প্রত্যেকের ভৌত অবস্থা গ্যাসীয় অবস্থায় দেওয়া আছে। এটি হচ্ছে আমার কথা, যে যখন সক্রিয় ভর আমরা ব্যবহার করব তখন অবশ্যই ভৌত অবস্থাটা আমার গ্যাসীয় হওয়া লাগবে, বা যদি দ্রবণ দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাকুয়াস হতে হবে। এবং এই ছাড়া যদি সলিড আর লিকুইড থাকে তখন আমরা তার মানটি 1 ধরে নিই। আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রত্যেকে গ্যাসীয় আছে, আমরা চিন্তা করতে পারি যে ধরলাম যে আমাদের এখানে বি এর যে ভৌত অবস্থা সেটা হচ্ছে এখানে সলিড দেওয়া, তাহলে আমরা কি করতাম, অবশ্যই এটাকে 1 ধরতাম, তখন ওকে আমরা হিসাব করতাম না। তার কারণ কি, 1 এর উপর পাওয়ার যদি কিউব নিতাম সেটি 1ই হয়ে যেত। তাহলে এই ক্ষেত্রে আমাদের কেসি এর সমীকরণটি চলে আসতো এরকম। ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি যে এখানে আমার ইটা দেওয়া ছিল হচ্ছে লিকুইড, তাহলে তার জন্য আমরা সক্রিয় ভর 1 ধরতাম, আর সক্রিয় ভর যদি 1 ধরি সেক্ষেত্রে আমাদের ওরও কিন্তু হিসাবটা আসতো না, 1 এর উপর কিউব 1ই আসতো। তখন এই যে একই বিক্রিয়া ভৌত অবস্থা আলাদা, তার জন্য আমাদের কেসি এর যে রাশিমালা সেটি এরকম চলে আসতো। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেপি আর কেসি এর একক নিয়ে, তাদের এককটা কি ধরনের হয়ে থাকে সেটা নিয়ে। আমরা একটু খেয়াল করি, আমরা যখন কেসি নির্ণয় করছি তখন আমরা তার ঘনমাত্রা নিয়ে কাজ করছি। ঘনমাত্রা একক আমরা একটু আগে দেখে আসলাম, সেটি হচ্ছে মোল পার লিটার। তাহলে কি দেখা যাচ্ছে যে যখন আমরা কেসি বের করছি তখন বেসিক্যালি আমি কয়েকটা মোল পার লিটার এককের রাশি নিয়ে কাজ করছি, এবং এখানে এককটা সবসময় ফিক্স না কেন, তার কারণ হচ্ছে এই যে পি কিউ এক্স ওয়াই, এই যে ঘাত বা মোল সংখ্যা সেটি কিন্তু এক এক বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকম, এই জন্য তার এককটাও কিন্তু নির্দিষ্ট না। আমাদের যে রাশিমালা ছিল সেখান থেকে যদি আমরা একটু বের করি, উপরে ছিল উৎপাদ আর নিচে ছিল হচ্ছে বিক্রিয়ক। তাহলে আমরা এখানে ডেল এন অর্থাৎ উৎপাদের মোট মোল সেটি হচ্ছে এখানে পি প্লাস কিউ থেকে যদি বিক্রিয়কের মোট মোল এক্স প্লাস ওয়াই বাদ দেই, তাহলে এখানে কিন্তু আমরা ডেল এনটা পেয়ে যাব। তার কারণ কি, আমি যখন কোনো কিছু নিয়ে হিসাব করি তখন কিন্তু অবশ্যই আমার এভাবে পি প্লাস কিউ সে যেহেতু উপরে আছে, আর এক্স আর ওয়াই সে যেহেতু নিচে আছে, ও যখন উপরে চলে যাবে পাওয়ার হিসেবে তখন কিন্তু সেটা সামনে মাইনাস চলে আসবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ডেল এন। এখন আমি যখন কেসিআর একক বের করব তখন কিন্তু মোল পার লিটার এই এককের উপরেই কিন্তু হয়ে যাবে হচ্ছে আমার পাওয়ারটা ডেল এন, অর্থাৎ কেসিআর একক হবে মোল পার লিটার, তার উপর ডেল এন। ডেল এন হচ্ছে কি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ঠিক একইভাবে আমি যদি কেপি এর জন্য একক বের করতে চাই, আমি দেখলাম যে এখানে আমরা আংশিক চাপ নিয়ে কাজ করি, এবং আংশিক চাপের একক হচ্ছে এটিএম, অর্থাৎ এই ক্ষেত্রেও এটিএম এর উপর পাওয়ার হিসেবে চলে যাবে হচ্ছে আমাদের ডেল এন, অর্থাৎ উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। তাহলে যদি আমরা একটা বিক্রিয়ার জন্য বের করতে চাই, ধরুন আমাদের অনেক পরিচিত একটা বিক্রিয়া N2 গ্যাসীয় অবস্থায় থাকে, H2 সেও গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেনের উভমুখী বিক্রিয়ায় এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়া, সেও গ্যাসীয় অবস্থায়। আমরা যদি এই বিক্রিয়াটার জন্য বের করতে চাই যে তার কেসি আর কেপি এর একক কি হবে, আমরা এখানে মান বের করতে যাচ্ছি না, শুধু এককটা বের করতে যাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে কেসি এর একক হবে অবশ্যই আমরা জানি মোল পার লিটার, তার উপরে পাওয়ার হিসেবে চলে যাবে কে, উৎপাদের মোল সংখ্যা যেটা হচ্ছে এখানে আছে 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 3 আর 1 4, 2 থেকে 4 গেলে থাকবে -2, তার মানে এখানে পাওয়ার হিসেবে চলে আসবে ডেল এনটা এই যে -2 হিসেবে। ঠিক একইভাবে আমি যদি কেপি এর একক বের করতে চাই, কেপি এর একক বের করতে গেলে একইভাবে এটিএম, তার উপরে পাওয়ার চলে আসবে হচ্ছে -2।
এভাবে আমরা বিভিন্ন বিক্রিয়ার জন্য কিন্তু এটা বের করতে পারি। তবে অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখবো, এখানে যদি সলিড বা লিকুইড থাকতো আমরা কিন্তু তাকে হিসাবে নিতাম না, তার কারণ আমরা বারবার কি বলছি, গ্যাসীয় মোল সংখ্যা। সলিড বা লিকুইডের জন্য যেরকম সক্রিয় ভর 1 ধরা হয়, ঠিক একইভাবে কেপি আর কেসি এর একক বের করার সময় কিন্তু আমরা দেখলাম যে আমরা কিন্তু সলিড বা লিকুইডকে এখানে কনসিডার করছি না, তাহলে তার এককটাও কিন্তু কনসিডারেশনে আসবে না। এজন্য অবশ্যই সেখানে আমরা পাওয়ার নেওয়ার সময় এখানে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা এবং বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যাটাই নিব। এটা তো আমরা দেখলাম হচ্ছে একক, যে কেপি আর কেসি এর এককটা কিরকম হয়। এবার যদি একটু দেখি কেপি আর কেসি এর মানটা কি ধরনের মান হয়, কেপি কেসির মান কি শূন্য বা অসীম হওয়া সম্ভব, আমরা একটু সেই ব্যাপারটা দেখব। ধরলাম একটা বিক্রিয়া আমার পি থেকে আর থেকে পি হচ্ছে, আর হিসেবে আমরা রিঅ্যাক্ট্যান্ট ধরলাম, আর পি হিসেবে ধরলাম হচ্ছে প্রোডাক্ট। আর ঠিক একইভাবে প্রোডাক্ট থেকেও কিন্তু এখানে আমার রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে, কারণ এটি হচ্ছে একটি উভমুখী বিক্রিয়া। এখন একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে ধ্রুবকটা, সেটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক কেসি আর কেপি। আমরা যেটা জানতে চাচ্ছি যে কেসি আর কেপি এর মান কি শূন্য হওয়া সম্ভব নাকি। আমরা যদি একটু খেয়াল করি, এই বিক্রিয়ার জন্য আমি যদি কে এর মান বের করতে চাই, সেটি হবে পি এর ঘনমাত্রা ডিভাইড বাই আর এর ঘনমাত্রা। ধরলাম যে কেসি বের করছি, অর্থাৎ উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। এখানে যদি কেসি এর মান 0 হয়, কেসি এর মান 0 হওয়া মানে এখানে আমাদের যে উৎপাদের মান, সেই উৎপাদের মানটি 0 হওয়া। অর্থাৎ উৎপাদের মান 0 হওয়া বলতে এখানে কোনো উৎপাদই নেই। আমরা জানি যে সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদ দুটোই কিন্তু থাকে, অর্থাৎ এই জন্য কেসি এর মান কিন্তু, কেসি বা কেপি দুটোর মানে কিন্তু শূন্য হওয়া সম্ভব নয়। তার কারণ সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুইটাই চলতে থাকে, এই জন্য উৎপাদ শূন্য হওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে আমার যদি এখানে এটি অসীম হয়, সেই ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়কের মান সেটি শূন্য হয়ে যায়। যদি বিক্রিয়ার শুরুতে কোনো বিক্রিয়কই না থাকে, তাহলে কিন্তু বিক্রিয়াটা হবেই না। অর্থাৎ আমাদের যে কেসি আর কেপি এর মান, সেটি কিন্তু শূন্য বা অসীম হওয়া সম্ভব নয়, তার নিশ্চয়ই কোনো একটি মান থাকবে। এখন আমরা একটু খেয়াল করব যে এই কেসি আর কেপি এর মানটা কিরকম হওয়া সম্ভব সেই ব্যাপারটা। আমরা জানি যে এখানে আমরা তিনটি গ্রাফ দেখব, যে এখানে ঘনমাত্রার সাথে সময়ের গ্রাফ, তিনটি সেম গ্রাফ। আমরা জানি যে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক সর্বোচ্চ থাকে এবং আমাদের উৎপাদটা সাধারণত শূন্য থাকে, আমরা আমাদের প্রথম উদাহরণে যেটি দেখে এসেছি। তাহলে বিক্রিয়ার সাথে সাথে যেটা হয় যে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। এই তিনটি বিক্রিয়ায় কিন্তু সেম কেস ঘটবে, বিক্রিয়ক কমবে এবং উৎপাদ বাড়বে। এর মধ্যে আমরা সর্বাধিক পরিচিত যে গ্রাফটির সাথে, সেটি হচ্ছে যে উৎপাদের পরিমাণ একসাথে বেড়ে যাবে এক সময় এবং বিক্রিয়কের পরিমাণ এক সময় কমে যাবে, এরকম একটা গ্রাফ পাবো আমরা। তাহলে আমরা দেখছি এটি হচ্ছে তাদের সাম্যাবস্থায় পরিমাণ। এখন যদি আমরা সাম্যাবস্থায় পরিমাণটা চিন্তা করি, এটি ছিল আমাদের প্রোডাক্ট আর এটি ছিল আমাদের রিঅ্যাক্ট্যান্ট। তার মানে সাম্যাবস্থায় কি হচ্ছে, আমাদের রিঅ্যাক্ট্যান্টের যে পরিমাণ অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ কম থাকছে, আর আমাদের উৎপাদের যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু বেশি থাকছে। অর্থাৎ এখানে আমরা যে কে এর যে রাশিমালাটা নির্ণয় করছিলাম, সেটা হচ্ছে পি ডিভাইড বাই আর। অর্থাৎ এখানে পি এর মান বেশি, কার থেকে বেশি, আর থেকে। উৎপাদ বেশি এবং বিক্রিয়ক কম। লব যদি বড় হয় আর হর যদি ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু কে এর মানটা অবশ্যই একের চেয়ে বেশি আসবে, যেটা আমাদের সর্বাধিক পরিচিত একটি জিনিস। আচ্ছা, এবার আমরা আরেকটি ঘটনা দেখি। চিন্তা করলাম যে এখানে আমার বিক্রিয়ক কমলো এবং উৎপাদ বাড়লো। তাহলে এই দুইটি গ্রাফের ক্ষেত্রে যদি দেখি পার্থক্যটা কি, এখানে আমার এটি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর এটি হচ্ছে প্রোডাক্ট। তার মানে পরিমাণের দিকে যদি খেয়াল করি, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ প্রোডাক্টের থেকে কিন্তু এখানে বেশি। অর্থাৎ এখানে বিক্রিয়ক বেশি সাম্যাবস্থায়, এই যেটি হচ্ছে আমাদের সাম্যাবস্থা, সাম্যাবস্থায় বিক্রিয়ক বেশি এবং আমাদের উৎপাদের পরিমাণটা কিন্তু কম। তাহলে আবারও যদি এই রাশির দিকে তাকাই, পি ডিভাইড বাই আর, অর্থাৎ এখানে আমাদের যে লবটা কিন্তু ছোট। আমি একটা ছোট সংখ্যা দিয়ে একটা বড় সংখ্যাকে ধরলাম, আমাদের এখানে উৎপাদ হচ্ছে 5 আর বিক্রিয়ক হচ্ছে 10। তাহলে 5কে যদি 10 দিয়ে ভাগ দিই, আমাদের অবশ্যই কিন্তু এই মানটা, কে এর মানটা 1 থেকে ছোট, 0.5 আসবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা মান দেখলাম, যে কে এক, প্রথমে দেখলাম যে কে এর মান শূন্য বা অসীম হয় না, তারপর দেখলাম যে কে এর মান 1 থেকে বড় হতে পারে, 1 থেকে ছোট হতে পারে। এখন একটু খেয়াল করি যে কে এর মান কি 1 হতে পারে নাকি। আমরা যদি একটু চিন্তা করি যে এখানে আমার প্রথমে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে এবং উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ছে, এবং একটা সময় তাদের যে ঘনমাত্রা পরিবর্তনের হার সেটি সমান হয়ে গেল এবং সে সময় সে সাম্যাবস্থায় অর্জিত হলো। অর্থাৎ এখানে আমি যেটা বলতে যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট, এবং এখানে সাম্যাবস্থায় রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট তাদের যেই ঘনমাত্রা সেটা কিন্তু সমান হয়ে গিয়েছে।
অর্থাৎ কোনো একটা বিক্রিয়া যদি রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় পৌঁছানোর পর তাদের ঘনমাত্রা ডিফারেন্ট হতে পারে, আবার এরকম সেমও কিন্তু হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, সেম হয়ে যাওয়ার কারণে দুটো সেম সংখ্যা, অর্থাৎ দুইটাই যদি ধরলাম 5 হয়, সেটা কিন্তু আমার মানটা 1 চলে আসবে, এবং এই জন্য এই গ্রাফের ক্ষেত্রে কে এর মান হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম যে কে এর কিভাবে বিভিন্ন ধরনের মান পাওয়া যায়। এবার আমরা দেখব যে বিভিন্ন বিক্রিয়ায় কে এর মান কিভাবে বের করতে হয়। অর্থাৎ একই বিক্রিয়কের উৎপাদ যদি থাকে, সেই ক্ষেত্রে তাদের সামনে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার কারণে বা ভাগ করার কারণে তাদের কে এর মানটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তাহলে একটু খেয়াল করি, আমাদের প্রথম যে বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য আমি কে এর মান কিভাবে বের করি, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, অর্থাৎ বি ডিভাইড বাই এ ধরলাম। প্রশ্নে আমাদের এই মানটি বলা আছে হচ্ছে 100। তাহলে এই বিক্রিয়ার জন্য এটি যদি হয় ওর সাম্যদ্রব্যকের মান, আমাকে প্রশ্ন করা হলো তাহলে পরবর্তী বিক্রিয়া অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার বিক্রিয়ার জন্য আমার সাম্যদ্রব্যকের মান কত হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা সাম্যদ্রব্যকের মান কিভাবে বের করতাম, আমরা লিখতাম কে সমান, ধরলাম এটা হচ্ছে কে প্রাইম, যেহেতু সেটা কে, এ অর্থাৎ এখানে উৎপাদ এ হওয়াতে উপরে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। একটু যদি খেয়াল করি, এটা ছিল বি ডিভাইড বাই এ, আর এটা হচ্ছে এ ডিভাইড বাই বি। বেসিক্যালি এটা কিন্তু আমাদের আগের যে রাশিটা তার একদম বিপরীত রাশি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কে প্রাইমের যে মানটা সেটি হবে 1 ডিভাইড বাই 100, 1 ডিভাইড বাই 100। তার কারণ কি, এটি হচ্ছে ঠিক এর বিপরীত রাশিমালাটা। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, আমি যদি একটা রাসায়নিক বিক্রিয়াকে উল্টা করে লিখে দিই, তাহলে কিন্তু তার সাম্যদ্রব্যকটাও উল্টে যাবে। অবশ্যই বিভিন্ন বিক্রিয়ার জন্য এভাবে সাম্যদ্রব্যকটা কিন্তু আলাদা হবে। যেমন আমি যদি এখানে বলি, আমাদের যে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, তার জন্য যে সাম্যদ্রব্যক, আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন পাওয়ার যে বিক্রিয়া, তার সাম্যদ্রব্যক কিন্তু সেম হবে না, অবশ্যই একটা উল্টা হবে। এবার যদি আসি আমরা পরবর্তী এক্সাম্পল 3 এর জন্য, আমাকে প্রশ্নে 1 নাম্বারটা দেওয়া আছে এবং এখান থেকে বের করতে বলা হলো যে 3 নাম্বার বিক্রিয়ার জন্য কত হবে। তাহলে আসি আমরা আবারও আগের মতো, ধরলাম এটা হচ্ছে আমাদের আরেকটা কে, সেই ক্ষেত্রে বি ডিভাইড বাই এ, এবং এখানে কি হচ্ছে, দুইজনের মাথায় পাওয়ার কিন্তু এখানে 2 হিসেবে চলে যাবে, যেহেতু তারা 2 মোল করে আছে বা আমি তাদেরকে 2 দিয়ে গুণ দিয়েছি, তাই সেটি আমি এখানে একসাথে 2 দিয়ে লিখে দিলাম। তাহলে খেয়াল করি এখানে কি হচ্ছে, এটার সাথে এটার কি পার্থক্য, এটা হচ্ছে বি ডিভাইড বাই এ, এটাও কিন্তু বি ডিভাইড বাই এ, এবং সাথে কি হচ্ছে, ওর পাওয়ারটা হচ্ছে 2। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এই বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্যকের মান হবে 100, এই যে এখানে যেটা আছে সেটা, তার উপর এই যে পাওয়ারটা চলে আসলো 2, তাহলে 100-এর উপর 2। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে আমি যেই সংখ্যা দ্বারা গুণ করছি, সেটি কিন্তু তার মাথার উপরে সাম্যদ্রব্যকের ক্ষেত্রে পাওয়ার হিসেবে চলে যাচ্ছে। আমরা যদি লাস্ট এক্সাম্পলটা দেখি, এতক্ষণে হয়তো আমরা এটা বুঝে গিয়েছি, আমাকে যদি 1 দেওয়া থাকে আর 4-এর জন্য যদি বের করতে বলা হয়, তাহলে আমরা সেটা কিভাবে করব, এই ক্ষেত্রে বি ডিভাইড বাই এ, এবং এখানে পাওয়ার হিসেবে চলে যাবে হচ্ছে 1/3। তাহলে আমাদের যে মানটা সেটা 100-এর উপর পাওয়ার হবে 1/3, বা আমরা এইভাবে লিখতে পারি কিউবিক রুট 100। তাহলে আমরা প্রায় সময় দেখে থাকি যে অ্যাডমিশন টেস্টে, বিশেষত এমসিকিউতে বা অবজেক্টিভে আমাদের এই ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকে যে একটা বিক্রিয়ার সাম্যদ্রব্যক থেকে আরেকটা বিক্রিয়ার সাম্যদ্রব্যক বের করা। আমরা যদি এখানে এই এক্সাম্পলটার দিকে খেয়াল করি, এখানে আমার ধরলাম যে এই বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্যকের মান দেওয়া, এখানে কে এর মান দেওয়া 64। এককের ব্যাপারে আমরা এখন আসছি না, আমরা দেখলাম যে এককটা কিভাবে বের করা যায়। এখন যদি এখান থেকে আমাকে আরেকটা বিক্রিয়া দেওয়া হয়, যেটি হচ্ছে, আমাকে যদি এখন এই বিক্রিয়ার জন্য কে এর মান বের করতে বলা হয়, তাহলে আমি সেটা কিভাবে বের করব, একটু খেয়াল করি। প্রথমে আমার খেয়াল রাখতে হবে যেখানে কে এর মান দেওয়া হচ্ছে 64, প্রথমেই কিন্তু এখানে আমার বিক্রিয়াটি উল্টে গিয়েছে, তার মানে অবশ্যই 64 যে মান, এখানে উল্টা বিক্রিয়ার জন্য সেই মানটা হবে উল্টা, অর্থাৎ 1/64, এই ধরনের একটা মান পাবো। কিন্তু সাথে সাথে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে এখানে কিন্তু আমাদের যে সহগ সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখানে কি পরিবর্তন করেছি যদি একটু খেয়াল করি, আমরা এখানে পুরোটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। 2 দিয়ে ভাগ দেওয়ার কারণে কি হয়েছে, এটা 2 থেকে 1 হয়ে গিয়েছে, এটা হাফ হয়ে গেল, আর এটা 3/2। অর্থাৎ 2 দিয়ে ভাগ দেওয়া যেই কথা, হাফ দিয়ে গুণ দেওয়াও কিন্তু একই কথা। তার মানে আমরা কি খেয়াল করলাম একটু আগে, যে সংখ্যাটা দিয়ে আমি গুণ দিচ্ছি সেটি কিন্তু এখানে পাওয়ার হিসেবে চলে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার পাওয়ার হিসেবে চলে যাবে হচ্ছে হাফ। পাওয়ার হিসেবে হাফ চলে যাওয়া মানে আমি এখানে মানটি পাবো হচ্ছে 1/8।
অর্থাৎ এই বিক্রিয়ার জন্য আমার সাম্যদ্রব্যকের মান আসবে 1/8 যদি এই বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্যক দেওয়া থাকে 64। এখানে অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই পুরা কাজটাই কিন্তু আমরা করছি নির্দিষ্ট তাপমাত্রা বা টেম্পারেচারের জন্য, এবং এক্ষেত্রে আমরা সব সময় যে বিক্রিয়াটি প্রশ্নে দেওয়া থাকবে সেই বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্যক বের করব। নিজে থেকে বিক্রিয়াটি নর্মালি যেভাবে আমরা দেখে অভ্যস্ত সেভাবে চেঞ্জ করে আমরা এই মানটি বের করব না।